শয়তানগুলো যখন এই স্কুল ম্যাডামের সাথে জোর করছিল তখনই মায়ের চিৎকার শুনে মেয়েটির জ্ঞান ফিরে আসে। তারা মহিলাকে তো দর্শন করেই, সাথে পশুগুলো 13 বছরের মেয়েটিকেও ছাড় দেয় না। মায়ের চোখের সামনেই তাকে খুব নির্মমভাবে ধর্ষণ করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পুলিশ এই কেস নিয়ে তেমন কোনো আগ্রহ দেখায় না। তবে পুলিশ কেন এদের বিরুদ্ধে যেতে চাইছে না? এদিকে এই খুনটা করছে কে, অন্যদিকে হঠাৎ ছেলেটার রক্তবমি করছে কেন, আর শেষ পর্যন্ত নরপশুদের সাথে কি কি হয়, এই সব কিছুই জানতে আমার সাথেই থাকুন। গল্পের প্রথমেই স্কুল ফাংশনে টিয়া ও তার বান্ধবীর পারফরমেন্সে খুশি হয়ে সবাই হাততালি দিচ্ছে। স্টেজের পাশে গিয়েই দিয়া তার মাকে জড়িয়ে ধরে। এনার নাম পূজা, ইনি এই স্কুলেরই শিক্ষিকা। এরপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়। এখানে তার বোকাটে ছেলে রাঘব উপস্থিত ছিল। সে তার বন্ধুদের সাথে মেয়েদের দিকে খারাপ নজরে দেখছে। অনুষ্ঠান শেষে ম্যাডামরা যখন বাড়ি ফিরছিল, রাস্তায় বেঁধে যায় বিশাল বড় ট্রাফিক জ্যাম। অনুষ্ঠান শেষ হতে হতে বেজে গেছে 9টা। পরপরই এত বড় জ্যাম কাটিয়ে বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তাই পূজা ম্যাডাম তার বান্ধবী ঋতুকে কল করে বলে, এখান থেকে বাসায় পৌঁছানোর কোনো শর্টকাট রাস্তা তোর জানা আছে? ঋতু বলে, আমার ঠিক জানা নেই, তবে ফোনের জিপিএস অন করলে ম্যাপে দেখিয়ে দেবে। কথা অনুযায়ী তারা জিপিএস অন করে শর্টকাট রাস্তা দিয়ে এগোতে থাকে। রাস্তাটা কেমন যেন ফাঁকা ফাঁকা। তবে সমস্যা হলো ওই রাস্তা দিয়ে রীতিমতো মদ পান করে মুখ্যমন্ত্রীর ছেলেরাও আসছিল। তখনই পিছন দিয়ে হঠাৎ ম্যাডামের গাড়িটিকে ধাক্কা দিলে গাড়ি খাদে পড়ে যায়। ছেলেগুলো তাদের হাসপাতালে না নিয়ে গিয়ে নিয়ে আসে ফার্ম হাউসে। পূজা ম্যাডামের যখন জ্ঞান ফেরে তখন একজন এসে তার সাথে জোরাজুরি করে। পরপরই শয়তানগুলো একসাথে ম্যাডামের সাথে জোর করতে থাকে। এই চিৎকারে মেয়েটিরও জ্ঞান ফেরে। সে মাকে বাঁচাতে আসলে শয়তানগুলো খুব খারাপভাবে তাকেও ধর্ষণ করে। মায়ের চোখের সামনেই মেয়েটিকে পশুরা ধর্ষণ করে মেরে ফেলে। কিন্তু অসহায় মায়ের তখন কিছুই করার থাকে না। কিছুক্ষণ পরেই তারা মা আর মেয়ের লাশ গাড়ির কাছে ফেলে দিয়ে চলে যায়, যাতে সবাই মনে করে এটা অ্যাক্সিডেন্ট। ভোরবেলা পুলিশ সেখানে চলে আসে আর তাদের কাজকর্ম করতে থাকেন। ঠিক তখনই পূজা ম্যাডাম নড়ে ওঠে। তাই পুলিশরা যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডামকে হাসপাতালে নিয়ে যায়। একটু পরেই ম্যাডামের স্বামী আর তার বান্ধবী চলে আসে। পুলিশ তাদের জানায় তার স্ত্রী ও মেয়ের সাথে গণধর্ষণ হয়েছে, মেয়েটি আর বেঁচে নেই। পুলিশ তাদের সান্ত্বনা দিয়ে বলে, দেখুন, যেটা হয়ে গেছে সেটা তো আমরা পরিবর্তন করতে পারবো না, তবে কথা দিচ্ছি নরপশুদের ধরে উপযুক্ত শাস্তি দিবই। পাশে এসে তার স্বামী নিজের স্ত্রীকে দোষী মনে করে। তার বান্ধবীকে বলে, পূজা শর্টকাট রাস্তা নেওয়ার জন্যই এরকম হয়েছে, যদি শর্টকাট না নিত তাহলে আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। তখন ঋতু বলে, তুমি কি পাগল হয়ে গেছো? পূজা তার মেয়েকে হারিয়েছে, নিজেও ধর্ষিতা হয়েছে, ওকে তোমার এখন সাপোর্ট দেওয়া উচিত, তা না করে তুমি ওর দোষ ধরছো। বাহ। এদিকে আমরা দেখতে পাই শয়তানগুলো আড্ডা দিচ্ছে আর গতরাতে কে কেমন মজা নিচ্ছে সেই সব আলোচনা করছে। তারই মধ্যে একজন টিভি অন করে দেখে পূজা ম্যাডাম ও তার মেয়ের রেপের বিষয়টা সব জায়গায় ছড়িয়ে পড়ছে আর পূজা ম্যাডাম জীবিতই আছে। এই দেখে সবাই ভয় পেয়ে যায়। তখনই মন্ত্রীর ছেলে রাঘব বলে, তোদের বলছিলাম দুজনকে ভালো করে চেক কর মরছে কিনা, একটা কাজও ঠিক মতো করিস না, আমার বাবাকে সবাই চেনে, এই খবর ফাঁস হলে তো বিপদ। তখনই পাশ থেকে একজন বলে, ভাই আমাদের বাসা। তখন রাঘব বলে, চিন্তা করিস না, তোদের কেউ চেনে না, ম্যাডাম শুধু আমাকেই চেনে, তবে সমস্যা নেই, বাবা মন্ত্রী কিছু একটা করবেই। পূজা ম্যাডামের জ্ঞান ফিরলে পুলিশ এসে বলে, ম্যাডাম গত পরশু কয়টার দিকে এমন হলো, ওরা কতজন ছিল আর কাউকে চিনতে পারছেন কি? ম্যাডামের বলতে খুব কষ্ট হচ্ছে। তিনি ইশারায় বলে 7 জন। আর কেবিনের টিভিতে যখন ওই মন্ত্রীকে দেখাচ্ছিল তখন ম্যাডাম ইশারায় মন্ত্রীর ছেলেকে ইঙ্গিত করে। পরপরই পুলিশ আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায় আর বাইরে এসে কল করে মন্ত্রীকে তার ছেলের কুকর্মের কথা জানায়। পরের দিন মন্ত্রী তার ছেলেকে বলে, বেয়াদব, তোর জন্য কবে আমার চেয়ারটাই চলে যাবে। রাঘব বলে, আরে বাবা, পুলিশদের টাকা দিয়ে কিনে নাও আর যত তাড়াতাড়ি পারো কেস ক্লোজ করো, ভবিষ্যতে এইসব আর করব না। কিন্তু মন্ত্রী তার ছেলেকে তেমন কিছুই বলে না। এদিকে ম্যাডাম মোটামুটি সুস্থ হয়েছে, তাই হসপিটাল থেকে তার বান্ধবী তাকে নিতে আসছে। বাসায় যাবার সময় ঋতু ম্যাডামকে বলে, তোমার স্বামী তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, সে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই বোঝে না। তারা যখন বাসায় পৌঁছে যায় ঋতু বলে, ভেঙে পড়িস না পূজা, আমরা মেয়ে বলে ওরা যা খুশি তাই করবে, আমার মন করছে শয়তানগুলোকে এক এক করে ধরে ধরে খুন করি। এসব কথা বলে ঋতু চলে যায়। কিন্তু পূজা ম্যাডাম কোনো কিছুতেই তার মনকে সান্ত্বনা দিতে পারছে না। মনে পড়ছে সেই শর্টকাট রাস্তা নেওয়ার কথা, নিজেকে খুব দোষী মনে হচ্ছে। তাই সে বাথরুমে গিয়ে বাচ্চাদের মতন হাউ মাউ করে কাঁদতে থাকে। রাতে এসব চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। একটু পর তার স্বামী আসে, তবে ম্যাডামের কাছে না গিয়ে নিজের মতো করে অন্য রুমে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঋতু ম্যাডামকে নিয়ে থানায় স্টেটমেন্ট দিতে যায়। ইন্সপেক্টর আসলে শুধু ঋতুকেই ভেতরে ডাকে আর ম্যাডামকে বাইরেই থাকতে বলে। ভিতরে গিয়ে ঋতু বলে, স্যার কেসের কতদূর কি করছেন, কাউকে ধরতে পারছেন কি?
স্যার বলে, হ্যাঁ আমরা 3 জনকে ধরেছি, তারা অন্যায়ও স্বীকার করেছে। কেস প্রায় শেষের দিকে। ঋতু ওই 3 জনের ছবি দেখে বলে, এ কাদের ধরছেন, এরা কারা? পূজা মুখ্যমন্ত্রীর ছেলে আর তার বন্ধুদের কথা বলছিল। আপনারা আপনাদের মতন কেস সাজিয়ে শেষ করে দিতে চাইছেন? কত টাকা দিছে মন্ত্রী? কিসের এত লোভ, নাকি চাকরি যাওয়ার ভয়? নিষ্পাপ মেয়ের প্রাণ আর ধর্ষণের থেকেও কি এইসব বড়? ইন্সপেক্টর বলে, সত্যি বলতে এই কথাগুলো সিনেমাতে ভালো শোনা যায়, কিন্তু বাস্তব অনেকটা কঠিন। ওদের অনেক ক্ষমতা আছে, ওরা চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আমরা সবসময় নিয়ম অনুযায়ী কাজ করতে পারি না, কারণ আমাদের হাত বাঁধা থাকে। এমনিতেই ম্যাডামের এত বড় ক্ষতি হয়েছে, আমি চাই না অন্য কিছু হোক, তাই ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো হবে। পূজা ম্যাডাম বাইরে থেকে সবকিছুই শুনছিল। সে বুঝতে পেরে যায় তার সাথে যে অন্যায় হয়েছে এর ন্যায় বিচার সে পাবে না। ম্যাডামের দিনগুলো খুব কষ্টে কাটছিল। এদিকে তার স্বামীর অবহেলাও যেন দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে সে যেন একটা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যাচ্ছে শুধু তার একমাত্র মেয়ে টিয়ার কথা মনে পড়ছে। কিন্তু এখানেই শেষ নয়। একদিন রাতে তার স্বামী বলে, পূজা তোমাকে আমি যখনই দেখি ওই রাতের কথা মনে পড়ে। কিছুতেই আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। তুমি যদি ওই দিন শর্টকাট না নিতে তাহলে আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। এমনিতেই আমাদের সম্পর্ক তেমন একটা ভালো চলছিল না, শুধুমাত্র টিয়ার জন্যই আমরা একসাথে ছিলাম। তাই আমি এখন আলাদা হয়ে যেতে চাই। এই কথাগুলো সত্যিই যেন পূজা ম্যাডামকে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। এখন সব থেকেই পাশে থাকার কথা তার স্বামীর, কিন্তু সেও খারাপ সময় এত বড় একটা আঘাত দিল, আসলে সহ্য করা যায় না। পূজা ম্যাডামের মুখ দিয়ে একটা শব্দও বার হয় না। পরের দিন সে চলে আসে তার বান্ধবী ঋতুর বাসায়, কিন্তু এখানে এসেও শুধু টিয়ার কথাই মনে পড়ছে। সত্যি বলতে নিজের চোখের সামনেই মেয়েকে নির্মমভাবে মরতে দেখা যে কি কষ্ট, একমাত্র ম্যাডাম ছাড়া আর কারো বোঝার ক্ষমতা নেই। একদিন পূজা ম্যাডাম গাড়িতে করে স্কুলে যাচ্ছিল, তখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইকে একটা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটি ওই ধর্ষণকারীদের ভিতরে একজন। ম্যাডাম গাড়ি নিয়ে ছেলেটির পিছু করে। 2-1 দিন তাকে এমন ভাবে ফলো করে, সে কোন কোন সময় কোথায় কোথায় যায় সবকিছুই নোট করে। পূজা ম্যাডাম এবার নিজেকে তৈরি করছে, কারণ এখন থেকে যা করার একারই করতে হবে। ছেলেটির নাম সিকেন্দার। সে একদিন হোটেলের সামনে বাইক রেখে ভিতরে যায়। এই সুযোগে ম্যাডাম খুব সাবধানে বাইকের চাকার নাট লুজ করে দেয়। কিছুক্ষণ পর সিকেন্দার বাইরে এসে বাসায় যাওয়ার সময় ম্যাডাম তার পিছু করে। এভাবেই কিছু দূর যেতে না যেতেই হঠাৎ বাইকের চাকা খুলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সিকেন্দার মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা যায়। শীঘ্রই ম্যাডাম তার ফোন নিয়ে গাড়ির ভিতর চলে আসে, আর ফোন থেকে সকল বন্ধুদের নাম্বার সহ ফেসবুক আইডি নোট করে। পরের দিন পুলিশ এসে লাশের কোনো আত্মীয় স্বজনকে না পেয়ে গাড়ির কাগজপত্র চেক করে দেখে গাড়িটা মন্ত্রীর ছেলে রাঘবের নামে। পুলিশ রাঘবের কাছে গিয়ে এই খবরটা জানালে তার কেমন যেন একটু লেগে ওঠে। এদিকে প্রত্যেক দিনের মতন পূজা ম্যাডাম ক্লাস নিচ্ছে, কিন্তু টিয়ার বান্ধবী মাহি ক্লাসে মনোযোগী নয়। ছুটি হলে ম্যাডাম জিজ্ঞেস করে, মনমরা হয়ে বসেছিলে কেন মাহি, কিছু হয়েছে কি? মাহি বলে, তেমন কিছু না ম্যাডাম, এমনি শরীরটা ভালো না। কিন্তু ম্যাডাম একটু সাহস দিয়ে বলে, আমাকে সব খুলে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি কাউকে বলবো না। তখন মাহি বলে, রাঘবের বন্ধু ইন্দ্র নামের ছেলেটা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। বাসায় আমার বাবা মদ খেয়ে খুব ঝগড়া করে, কিন্তু আমি কিছুই করতে পারি না। এই সুযোগটা কাজে লাগিয়ে ইন্দ্র বাবাকে মদ খাইয়ে আর মাকে টাকা দিয়ে তার সাথে মেলামেশা করে। হঠাৎ একদিন আমাকে দেখে ইন্দ্রর ভালো লেগে যায়, আর আমার মা বাবাকে অনেক টাকা দিয়ে প্রত্যেক সপ্তাহে আমাকে হোটেলে নিয়ে যায় আর আমার সাথে জঘন্য কাজ করে। গত 4 মাস ধরে এমন চলছে, কিন্তু এটা যদি আমি কাউকে বলে দেই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে বলছে। এটা শুনে ম্যাডামের খুব খারাপ লাগে। তিনি বলেন, তোমাকে এই বিপদ থেকে আমি রক্ষা করব মাহি, তবে আমি যেটা বলবো সেটা করতে হবে। তুমি শুধু হোটেলে যাওয়ার আগের দিন আমাকে বলবে। এদিকে পুলিশরা ওই অ্যাক্সিডেন্টের তদন্ত করতেই থাকে। তাদের কেমন যেন মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট স্বাভাবিক নয়। 2-3 দিন পর মাহি এসে বলে, ম্যাডাম কাল রাতে যাওয়া কথা আছে হোটেলে। ম্যাডাম বাসায় গিয়ে ইন্টারনেট চেক করে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাউডার তৈরি করে মাহির কাছে দেয়। পরের দিন ম্যাডামও সেই হোটেলে যায় ব্যাপারটা দেখার জন্য। ইন্দ্র রুমে গিয়ে ড্রাগ ভেবে বিষাক্ত পাউডার নেয়, আর কিছুক্ষণ পরেই রক্তবমি করতে করতে ওখানেই মারা যায়। মাহি ম্যাডামকে ফোন করে জোরে জোরে কাঁদতে থাকে। ম্যাডাম বুঝতে পারে কাজটা কমপ্লিট হয়ে গেছে। একটু পরেই পুলিশ ঘটনাস্থলে চলে আসে, আর মাহির ফোন চেক করে লাস্ট নাম্বারে কল দিয়ে দেখে এটা পূজা ম্যাডামের নাম্বার। পুলিশ ম্যাডামের কাছে এটা জানতে চাইলে তিনি বলেন, মাহি আমার ছাত্রী, আমাকে কল করতেই পারে, আপনারা আপনাদের কাজ করুন। পরপরই ঋতু এসে পূজা ম্যাডামকে নিয়ে যায়। পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা কিছুই বলতে পারে না। এদিকে দেখতে পাই বাকি থাকা 5 জন নিজেদের ভিতর ভয়ে ভয়ে আলোচনা করছে যে এই খুনটা আসলে কে করতে পারে। তারা পূজা ম্যাডামকেই সন্দেহ করে আর ম্যাডামের খুঁটিনাটি বার করতে বলে। সেদিন রাতেই ম্যাডামের বরকে 2 জন খুব মারধর করে।
বলে তোর স্ত্রীকে থামতে বল, না হলে তোকে মেরে ফেলবো। কিন্তু সে বারবার বলে আমি ডিভোর্স দিয়ে দিছি, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু গুন্ডাগুলো কিছুই শোনে না। সকাল হলেই স্বামী পূজাকে রাতের ঘটনা খুলে বলে আর বলে এসব এখন বন্ধ করো। কিন্তু পূজা ম্যাডাম স্বামীর কথায় কোনো গুরুত্ব দেয় না। তার কিছুদিন পরে ঋতু একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে যায় পূজা ম্যাডামকে। কিন্তু দুঃখের বিষয় হলো রেস্টুরেন্টের মালিক ধর্ষণকারীদের ভিতরেই একজন, রাঘবের বন্ধু হরজিৎ। সে সিসিটিভিতে পূজা ম্যাডামকে দেখেই চিনে ফেলে। হর্ষিত সাথে সাথেই রাঘবকে কল করে বলে শিকার এখন আমার হাতের মুঠোয়, তোরা জলদি জলদি আয়। ম্যাডাম কিছুক্ষণ পর ওয়াশরুমে যায়। এই দেখে হর্ষিত সিসি ক্যামেরা বন্ধ করে দেয় আর ওয়াশরুমে চলে এসে ম্যাডামকে মারধর করতে শুরু করে। বলে তোর খেলা শেষ, তোকে আজ আবার রেপ করব। কিন্তু ম্যাডাম সব পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রাখতো। তখনই তার ব্যাগ থেকে চাকু বার করে হর্ষিতকে কুপিয়ে কুপিয়ে মেরেই ফেলে। বাইরে এসে ঋতুকে কল করে বলে শীঘ্রই বাসায় আয়। ততক্ষণে হোটেলে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। পূজা ম্যাডাম খুব শীঘ্রই একটা ট্যাক্সিতে উঠলে রাঘবের আরেকটা বন্ধু কামরান তাকে দেখে ফেলে। সাথে সাথেই সে পূজা ম্যাডামকে ফলো করে। কিছু দূর গিয়ে ট্যাক্সি আটকিয়ে ড্রাইভারকে বলে তোকে কখন থেকে বলছি গাড়ি থামাতে, তাই বলেই গুলি করে দেয়। আর পূজা ম্যাডামকে গাড়ি থেকে বার হতে বলে। কিন্তু ড্রাইভারের পা ব্রেক থেকে সরে গেলে গাড়িটা চালু হয়ে যায় আর কামরানের হাত থেকে বন্দুকটা গাড়ির ভিতরে পড়ে যায়। এরপর ম্যাডামকে আবার জোর করতে আসলে ম্যাডাম বন্দুক দিয়ে চোখ বন্ধ করে কামরানকে দুই একটা গুলি করে মেরে ফেলে। বাসায় এসে পূজা ম্যাডাম ঋতুকে সবকিছুই খুলে বলে। এদিকে পুলিশ রাঘবকে কল করে বলে তোমার আরো 2 বন্ধু মারা গেছে। এই শুনে রাঘবের মাথা ঠিক থাকে না, সে খুব ভয় পেয়ে যায়। তাদের আর বুঝতে বাকি থাকে না খুনগুলো কে করছে। অন্যদিকে পুলিশ পূজা ম্যাডামের কাছে চলে আসে। বলে আজ সন্ধ্যায় কোথায় ছিলেন আপনি? ম্যাডাম বলে কেন, কোনো ক্ষমতাধারী ব্যক্তি মারা গেছে নাকি? পুলিশ বলে দেখুন ম্যাডাম, আপনার সাথে যা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, তবে আপনি যে রাস্তায় চলছেন এটা কিন্তু মোটেও ঠিক নয়। এবারও পুলিশের হাতে কোনো প্রমাণ না থাকায় তারা চলে যায়। পরের দিনই রাঘব 2টা গুন্ডা পাঠিয়ে দেয় পূজা ম্যাডামকে মারার জন্য। কিন্তু বাসায় ম্যাডামকে না পেয়ে তারা ঋতুকে খুব খারাপ ভাবে মারে। পূজা ম্যাডাম স্কুল থেকে এসে হসপিটালে গিয়ে ঋতুকে দেখে খুব ভেঙে পড়ে, কারণ মেয়ে মারা যাওয়ার পর ঋতুই তার সব সময় পাশে থাকছেন। তবে এরই মধ্যে ম্যাডাম পরবর্তী টার্গেট ঠিক করে ফেলে, রাঘবের বন্ধু সপি, যে কিনা প্রপার্টি ডিলারের কাজ করে। ম্যাডাম ফেক জিমেইল খুলে সপির সাথে প্রপার্টি কেনাবেচার ডিল করে। পরের দিনই সপি আরেকটা বন্ধুকে নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। এটাও ছিল রেপ করার সময়। এই মালটা সিকিউরিটির সাথে গল্প করছিল আর সপি উপরে যায় ক্লায়েন্টের সাথে ডিল করতে। উপরে গিয়ে দেখে এই ক্লায়েন্ট আর অন্য কেউ নয়, পূজা ম্যাডাম। সপি তাকে দেখে খুব ভয় পেয়ে যায়। বলে দেখুন ম্যাডাম, ওই রাতে আমি ওখানে ছিলাম বটে, কিন্তু আপনাদের সাথে কিছুই করিনি, দয়া করে আমাকে মেরো না, আপনি যা বলবেন আমি তাই করব। ম্যাডাম বলে আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবি? সপি তখন আমতা আমতা করে। ম্যাডাম বলে রাঘবকে ফোন করে বল ওর বিরুদ্ধে সকল কুকর্ম পুলিশকে বলে দিতে যাচ্ছিস। সপির হাতে কোনো উপায় না থাকায় সে তাই করে। পরপরই ম্যাডাম নিচে চলে আসে আর কিছুক্ষণ পরই সপি উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, কারণ এখন রাঘবও তাকে বাঁচিয়ে রাখবে না। এদিকে গাড়িতে থাকা বন্ধু ম্যাডামকে দেখে তো পুরাই অবাক হয়ে যায় আর খুব ভয়ে ভয়ে গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে পালাতে থাকে। তবে আবার মাঝে মাঝে পিছন ফিরে ফিরে দেখে ম্যাডাম আসছে কিনা। এইভাবে মেন রোডে আসা মাত্রই হঠাৎ একটা লরিতে এসে ধাক্কা দেয়, এতে করে সেও সেখানে মারা যায়। ম্যাডাম অনেকটা হালকা হয়েছে, কিন্তু এখনো সেই মন্ত্রীর ছেলে রাঘব বাকি আছে। রাঘব খুব ভয়ে ভয়ে আছে। সে তার বাবাকে বলে ওই মহিলা এক এক করে আমার সব বন্ধুদের মেরে ফেলছে, আমাকেও ছাড়বে না, তুমি শীঘ্রই কিছু একটা করো। মন্ত্রী বলে সামনে হোলি আসছে, এটা শেষ হোক তারপর কিছু একটা ব্যবস্থা করব। রাঘব বলে এখন আমার প্রাণ নিয়ে টানাটানি, তুমি পড়ে আছো হোলির অনুষ্ঠান নিয়ে। মন্ত্রী বলে সামনে নির্বাচন, এখন যেন তাদের ভালোবাসা না দেখালে ভোট পেতে সমস্যা হবে, তুই চিন্তা করিস না, কয়দিন সাবধানে থাক, দেখছি মহিলার কি করা যায়। দেখতে দেখতে হোলির উৎসব চলে আসে। মন্ত্রীর সিকিউরিটির জন্য অনেক পুলিশ সেখানে উপস্থিত হয়। এরই মধ্যে ম্যাডামও চলে আসে। সবকিছুই ধুমধাম করে চলছিল। হঠাৎ একটা লোক মন্ত্রীকে চড় মেরে বসে আর সাথে সাথেই বিরাট বড় হট্টগোলের সৃষ্টি হয়। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। এই ঝামেলাটা সৃষ্টি করা ম্যাডামেরই পরিকল্পনা ছিল। যাই হোক, এই সুযোগে ম্যাডাম আস্তে আস্তে মন্ত্রীর বাসার ভিতর চলে যায়। একটু পরেই মন্ত্রী রেগে মেগে ভিতরে চলে আসে আর সবাইকে বলে চলে যাও এখান থেকে, আমাকে প্লিজ একটু একা থাকতে দাও। এদিকে খবরটা দ্রুত মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। পরপরই রাঘব ভিতরে এসে বলে কি হয়েছে বাবা, আগে শান্ত হও, আগে শান্ত হও। তখনই হঠাৎ তাদের সামনে পূজা ম্যাডাম বন্দুক ধরে। মন্ত্রী বলে এত বড় সাহস, মুখ্যমন্ত্রীর উপর বন্দুক? তাই বলে ড্রেস খুলে নিজের বন্দুক বার করতে যায়। ঠিক তখনই ম্যাডাম মাথায় গুলি করে দেয়। এই দেখে রাঘব ম্যাডামের উপর হামলা করে ম্যাডামকে খুব মারতে থাকে, কিন্তু ম্যাডামও কম পড়ে না। তাদের ভিতর খুব হাতাহাতি হয়। শেষ পর্যন্ত ম্যাডাম রাঘবকে কাবু করে ফেলে আর সমস্ত রাগ তার উপর ঝেড়ে দেয়। তারপর ম্যাডাম রান্নাঘরে গিয়ে এমন ভাবে গ্যাস খুলে রেখে আসে, সে বেরোনোর পরপরই ভীষণ বড় ধামাকা হয়। পুলিশদের তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। যে কাজ পুলিশ করতে পারলো না, পূজা ম্যাডাম একাই তাই করিয়ে দেখিয়েছেন। তাদের সাথে অন্যায় করা প্রত্যেকটা শয়তানগুলোকে এক এক করে ধরে ধরে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আর সাথে সাথেই গল্প এখানেই শেষ হয়ে যায়।
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।